নমস্কার। চৈত্র পাবনেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার হাজির হয়ে গেলাম চাঁদের পাহাড়ের পর্ব 12 নিয়ে। আশা করি আগের পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। চাঁদের পাহাড় পর্ব 12। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে, নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন 2 ছিল, দেখলে গুহাটা ছোট, মেঝেটাতে ছোট ছোট পাথর ছড়ানো, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। গুহার এক কোণে ওর চোখ পড়তেই অবাক হয়ে রইল। একটা ছোট্ট কাঠের পিঁপে। এখানে কি করে এলো কাঠের পিঁপে? এগিয়ে 2 পা গিয়েই চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধ হয় সেগুলো পশমের কোটের অংশ। 2খানা বুট জুতো কঙ্কালের পায়ে এখনো লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক, পিঁপেটার পাশে একটা ছিপি আঁটা বোতল, বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিঁপেটাতে কি আছে দেখবার জন্য যেমন সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিপের নিচে থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটির থেকে হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধ হয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ডে দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো। আলভারেজোকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এ উপদেশ অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে। পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট্ট পিপেটা উঁচু করে ধরে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালির মতো জল আকণ্ঠ পান করলে। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সর্প। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়লে। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে, সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পর কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা দিন 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। 1 পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার উপর অনাহারে শরীর আগের থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলেও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলেনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক অদ্ভুত হীরার খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পর্বত ও ভীষণ আরণ্য অঞ্চলে নাকি এই হীরার খনি অবস্থিত। আমরা 7 জন ঠিক করলাম এই হীরার খনি যে করে হোক বার করতে হবেই। আমাকে ওরা দলের অধিনায়ক করলে। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সেই গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হীরা নিয়ে কেউ আসতে পারবে না। আমরা দমবার পাত্র নই।
পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘোরে 2 জন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম। পিছু হটতে জানি না, যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না, শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাত্রেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট হ্রদ সেরিনো লাগ্রানো, ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্তলি রিয়লিনি। এত দূর থেকেও আমি সেরিনো লাগ্রানোর তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। না, এসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘোরে। আসল কথাটা বলি, কতক্ষণই বা আর লিখব। আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম, সে খনি বার করেছিলাম। সে নদীর তীরে হীরা পাওয়া যায়, এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সেই নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হীরা ছড়ানো দেখতে পাই। প্রত্যেক নুড়িটি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হীরা নেই। এই অরণ্য ও পর্বতের সে উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি। ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়া ভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরার খনির সে রক্ষক, এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে। কিন্তু কি কুক্ষণে এই হীরার সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণে সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরার খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার, মশালের আলো এসে অন্ধকার দূর হয় না। তার ওপরে বহুমুখী নদী, কোন স্রোতটার ধারা হীরার রাশির উপর দিয়ে বইছে কিছুতেই বার করতে পারলাম না। আর আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি। আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আটলে জানি না। পরদিন সন্ধ্যাবেলা 4 জন মিলে অতর্কিতে ছুরি খুলে আমাকে আক্রমণ করলে। কিন্তু তারা জানতো না আমাকে, আত্মীয় গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে। আমার পূর্বপুরুষ রিওলিনি কাভালকান্তি গাত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্ট ক্যাটালিনার সামরিক বিদ্যালয় যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেফুসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা 2 জন মারা গেল। 2 জন সাংঘাতিক ঘায়েল হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটোও সেই রাত্রেই ভবলীলা শেষ করলো। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত। আমায় সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছব বলে রওনা হয়েছিলুম, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলুম না। ওরা তল পেটে ছুরি মেরেছে, সেই ক্ষত স্থান উঠল বিষিয়ে। সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি। কেন ওরা আমাকে মারলে? ওরা আমার সঙ্গী। একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এ লেখা বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এ অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানীর সেবার ধন ভাণ্ডারও এ খনির কাছে কিছু না। প্রাণ গেল, যাক, কি করব। কিন্তু কি ভয়ানক মরুভূমি! একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে। আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগ্রানো হ্রদ আর দেখব না। তার ধারে যে 14শ শতাব্দীর গির্জাটি, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের উপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্তেলি রিওলিনি, মুরদের দুর্গের মতো দেখার। দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশে অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্রাঙ্কোর সেই সৌরস্তোত্র মনে পড়ছে। প্রস্তুত হন প্রভু মোর, পবন সঞ্চার তরে স্থির বায়ুতরে,
ভগিনী মেদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আর একটা কথা, আমার 2 পায়ের জুতোর মধ্যে 5খানা বড় হীরা লুকানো আছে। তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্তিলিও গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বৎসর চলে গিয়েছে। সেই 30 বৎসরের মধ্যে এই পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। পরে সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক পকেট কুড়িয়ে অন্ধকারে গুহার মধ্যে সে পথে চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এই পাথরের নুড়ি তো রাশি রাশি সে দেখেছে গুহার মধ্যের সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে, তার 2 তীরে। কে জানতো যে হীরার খনি খুঁজতে সেও আলভারেজ 7 সমুদ্র 13 নদীর পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টার্সভেল পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরা যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল? আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসত। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায়, কোন দিকে, তার কোনো নকশা করে আনেনি বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি, যাতে আবার তাকে খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাচ্ছে দেখেছিল, তা কি তার ঠিক আছে? না ভবিষ্যতে সে আবার সে জায়গা বার করতে পারবে? এ যুবকও তো নকশা করেনি, কিন্তু এ সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরে। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তো এবার যা বার করতে পারত নকশা না দেখে সে তা পারবে না। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকোনো আছে, তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। শঙ্কর তারপরে গুহার মধ্যেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে। পিপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির উপর সে ক্রুশটা পুঁতলে। এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার অন্য কোনো রীতি তার জানাত নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হীরাগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হয় এই অভিশপ্ত হীরার খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। আত্তিলেও গাত্তি ও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে। এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কি? এইবার তার পালা। এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। পর্ব 12 সমাপ্ত। আশা করি আগের পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম আরও ভিডিও দেখতে পাবেন। শীঘ্রই হাজির হব এই শৃঙ্খলার অন্তিম পর্ব নিয়ে। ধন্যবাদ।